কেন আজকে ভারতবর্ষ আস্তে আস্তে ব্রিক্সকে শক্তিশালী করার চেষ্টা করছে এই আমেরিকাকে শেষ করার জন্য? আমেরিকা শেষ হবেই। আমেরিকা কাউকে ছেড়ে কথা বলবে না, কারণ ব্যবসায়িক দিক থেকে আমেরিকা যে কোনো মুহূর্তে শেষ হতেই পারে। পুরো ডলার একেবারে কমপ্লিটলি শেষ হয়ে যাবে, তাহলে 500% ট্যারিফ চাপাবে। সব থেকে বড় কথা, প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হচ্ছে আমেরিকা একটা অস্ত্র কারখানায় পরিণত হয়ে গেল। তখন ইউরোপের অধিকাংশ দেশগুলোই কী হয়েছিল না, আমেরিকা নির্ভর হয়ে গেছে। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আজকের ভিডিওতে আলোচনা করব যে এতদিন ধরে আমরা প্রত্যেকেই জানি যে আমেরিকা পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী দেশ, কিন্তু এই শক্তি শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কয়েকটা ভুল সিদ্ধান্তের জন্য আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করেছে। আর এদিকে আমাদের ভারতবর্ষ অর্থাৎ ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, তো এই ব্রিক্স যে জোট, এটা আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। এখন এই জোটের কারণে আমাদের মধ্যে যে চায়নার সাথে ভারতের আগে তেমন সম্পর্ক ছিল না, তাতে আমেরিকার খুব ভালো হতো। তারপর আমরা রাশিয়ার থেকে যে তেল কিনি, সেটা আমেরিকার প্রচণ্ড রাগ। আর তারপরেই বর্তমানে যে ব্রিক্স সম্মেলনে ভারত, রাশিয়া, চায়না 3 দেশ একত্রে মিলিত হয়েছে, সেটা ডোনাল্ড ট্রাম্পকে আরও খেপিয়ে দিয়েছে। আর যে কারণে এখন বর্তমানে রিসেন্টলি শোনা যাচ্ছে এই ভারতের উপরে রাগ করে বা রেগে যে 50% ট্যারিফ চাপিয়েছে, এমনকি মার্কিন কংগ্রেস রিসেন্টলি ঘোষণা করেছে যে এই সমস্ত দেশগুলোর উপরে চায়নার মতো দেশ এবং রাশিয়া, এদের মতো দেশগুলোতে নাকি 500% ট্যারিফ চাপাবে। এমনকি ডোনাল্ড ট্রাম্প বলেছে যে যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধেতে রাশিয়া যদি না আস্তে আস্তে পিছু হাঁটতে থাকে, তাহলে 500% ট্যারিফ চাপাবে। আজকে ব্রিক্স যে শক্তিশালী হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে সব কিছু ব্যবসা, গোটা বিশ্বের সমস্ত বিজনেস যেটা হয় সেটা ডলারেতে হয়, ঠিক আছে। আর এই ডলারে হওয়ার কারণেই আজকে আমেরিকার এত তেজ যে আমরাই বিশ্বের সব থেকে ধনী দেশ এবং আমাদের ডলার ছাড়া পৃথিবীর কোনো দেশ বিশ্বাস করতে পারবে না। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ওনার মতন যদি প্রধানমন্ত্রী থাকে, তাহলে ডলার আস্তে আস্তে নিচে নামতে শুরু করবে। কেন বলি, আজকে পৃথিবীর বিভিন্ন সমস্ত যে ইন্টারন্যাশনাল কারেন্সি আমরা যেটা বলি সেটা ডলার, কিন্তু প্রত্যেক দেশের আলাদা আলাদা নিজস্ব একটা মুদ্রা আছে। ব্রিক্সের মধ্যে যদি রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই 3টে দেশেতেই কিন্তু পৃথিবীর প্রায় 42%, পৃথিবীর প্রায় 42% জিডিপি এখানেই আছে। আর এই 42% জিডিপিকে আস্তে আস্তে এটা আরও বাড়ানোর জন্য আমাদের ইন্ডিয়া, চায়না, রাশিয়া, তারা কি করছে, যত বিজনেস দেশ, মানে যে সমস্ত যারা আমেরিকার সাথে বিজনেস করে, বিভিন্ন দেশের সাথে বিজনেস করে, তার প্রায় 60% দেশকে আস্তে আস্তে ব্রিক্সের ভেতরে আনার চেষ্টা করছে। তো এবারে যদি এখন এই 60% দেশ আর এই 42% জিডিপি, এই 42% জিডিপির উপরে উঠে যায়, তাহলে আমেরিকার কি হবে ঠিক বুঝতে পারছেন? আমেরিকা আস্তে আস্তে এই ডলার কিচ্ছু থাকবে না। আমেরিকার কাছে এত টাকা এলো কোথা থেকে এবং আজকে ডলারের এত গুরুত্বটা কিসের, সেই ইতিহাসটা একটু সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরবো, তাহলে বুঝতে পারবেন যে আজকে ডলার কেন বেশি গুরুত্বপূর্ণ আর আমেরিকা তার উপর ভর করে আজকে সে তার ক্ষমতা দেখাচ্ছে। দেখুন, সবার প্রথমে আমরা জানি যে 1914 অর্থাৎ 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ হয়। তো তার আগে বলি, আমেরিকা কিন্তু কোনোভাবে যে আমেরিকার ভিতরে প্রচুর পরিমাণে প্রোডাকশান তৈরি হয় সেটা হয় না। ওরা কি করে যে বিভিন্ন দেশ থেকে জিনিস কেনে, আবার সেইগুলো আবার অন্য দেশে বিক্রি করে, ঠিক আছে, যেটাকে আমরা ব্যাপারী বলি। এছাড়া আমেরিকার কিছু তেমন ভীষণ যে প্রোডাকশান হাউস আছে, হ্যাঁ প্রোডাকশান হাউস আছে, প্রোডাকশান হাব আছে, সেটা কি না, অস্ত্র বানানো। সেই ঘটনাটাই আস্তে আস্তে বলি যে ডলারে আজকে এত গুরুত্ব পেল কী করে। 1914 খ্রিস্টাব্দে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, এই প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা কোনোভাবেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিল না। তো এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1918।
এই 1918 সালের পর ইউরোপে, গোটা ইউরোপ, সে যে সমস্ত দেশগুলো প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই দেশগুলোতে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয় এবং যাকে আমরা বলি আর্থিক মহামন্দা। ঠিক আছে, অর্থনৈতিক দিক থেকে সমস্ত দেশ, ইউরোপের সমস্ত দেশ, ফ্রান্স বলুন, ইংল্যান্ড বলুন, সমস্ত দেশ আর্থিক দিক থেকে প্রচণ্ড ভেঙে পড়ে। অর্থাৎ ইউরোপের যে দেশগুলো, এরা কি করে, এরা দেখছে যে আমেরিকার কাছে, আমেরিকা তখন ওদেরকে একটা প্রপোজাল দেয় যে তোমাদের কাছে যে সোনা সম্পদ আছে সেগুলো আমাদেরকে দাও, আর আমরা তোমাদেরকে টাকা দিয়ে সাহায্য করছি, অর্থ দিয়ে সাহায্য করছি। তো ওই প্রথম থেকে তাদের কাছে প্রচুর সোনা স্টক হয়। তো আমেরিকায় যখন ইউরোপের সমস্ত জায়গাগুলো থেকে বিজনেস করতে যেত, সেই বিজনেস করতে যাওয়ার সময় আমেরিকা ওর কী করে না, ওই সোনার দরুন ওদেরকে বন্ড দেয়, কারণ সোনা নিয়ে তো আর ঘুরতে পারবে না কেউ সবসময়, তো ওরা একটা বন্ডের ব্যবস্থা করে। তো এই যে বন্ড কি, আমাদের পশ্চিমবঙ্গে জানেন প্রত্যেকে, মানে যারা চাষিবাসী ফ্যামিলি, প্রত্যেকের বাড়িতে আলু চাষ হয়। আমরা কী করি, আলুটাকে স্টোর করি। তো যখন স্টোরে আমরা ধরুন 200 বস্তা আলু রাখবো, সেই আলু রাখার পর ওই স্টোর মালিক এবং স্টোর থেকে কী করা, একটা বন্ড দেওয়া হয় যে এত কেজি আলু ওনার স্টোরে আমার জমা আছে। তো এবারে চাষিরা কি করে, সেই বন্ডকে যখন বিক্রি করে, আবার যখন 6 মাস পর 1 বছর পর টাকার প্রয়োজনে যখন সেটা আলুটা বিক্রি করে, অনেক চাষি কী করে, স্টোর থেকে সে আলুটা ছাড়িয়ে না নিয়ে, সে মানে স্টোর থেকে আলু ছাড়ালো তারপর বিক্রি করলো, সেটা না করে অনেকে কী করে, এক চাষি আরেক চাষিকে বন্ড দিয়ে দেয়, ওই তখন বাজার মূল্য অনুসারে তার একটা দাম নিয়ে নেয়। ঠিক একইভাবে তখন কি করে, এই আমেরিকাতে সোনা স্টক হতে থাকে, আর আমেরিকা বন্ডের ব্যবস্থা করে সমস্ত ব্যবসায়ীদেরকে একটা করে বন্ড দিতে থাকে। এবারে আস্তে 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 বন্ডগুলো একে অপরের হাতে হাতে ঘুরতে থাকে। তো এই যে বন্ড ঘুরতে ঘুরতে একটা সময় ওই জায়গাটায় মার্কিন কংগ্রেস কি করে, ওটাকেই কারেন্সি হিসাবে ডলারে পরিণত করে। আর তারপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 থেকে 1945, অর্থাৎ 6 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধও কিন্তু আমেরিকা প্রথম দিকে যুক্ত ছিল না। এখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দুটো জোট গঠন হয়েছিল, সেই জোট গঠনটার মধ্যে কারা কারা ছিল, একদিকে ছিল ফ্রান্স আর ইংল্যান্ড আর হচ্ছে রাশিয়া। ওকে, এটা একদিকে। আর একদিকে ছিল কে কে না, জার্মান, ইতালি আর হচ্ছে না জাপান। একদিকে জার্মানি, ইতালি, জাপান, আরেকদিকে ছিল ফ্রান্স, ইংল্যান্ড আর রাশিয়া। এদের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। এবারে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম বিশ্বযুদ্ধের থেকে প্রায় 5 থেকে 10 গুণ পরিমাণে উন্নত ছিল এবং 5 থেকে 10 গুণ পরিমাণে তাদের প্রচুর খরচা হয়েছে। আমেরিকা প্রথম থেকেই এই যে আমাদের ইউরোপের পশ্চিম দিকের যে দেশগুলো, তার ফ্রান্স, তারপর জার্মানি, ইংল্যান্ড, ঠিক আছে, পর্তুগাল, এদের সাথে এরা বিজনেস সব থেকে বেশি করতো, কারণ সামনেই ওখানে। আমেরিকার বিজনেসটা ধরে রেখেছিল এই দুটো ব্যক্তি। 1947-এতে কি হয়েছে শুনুন। 1947-এ হ্যারি ট্রুম্যান আমেরিকার প্রেসিডেন্ট ছিল। উনি কি করে না, ঘোষণা করে ইউরোপের যে ফ্রান্স, ইংল্যান্ড, এ সমস্ত দেশগুলো যে ক্ষয়ক্ষতি হয়েছে, এখন সেগুলো এদেরকে নিয়ে একটা জোট গঠন করে, মানে একটা নীতি গ্রহণ করে, যার নাম ছিল ট্রুম্যান নীতি। তো এই ট্রুম্যান নীতিতে বলা হয় যে ইউরোপের পশ্চিম দিকের দেশগুলো যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, ওদেরকে সাহস দেওয়ার জন্য যে আমরা তোমাদের পাশে আছি, ঠিক আছে, তোমাদেরকে যদি অন্য কোথা থেকেই আক্রমণ করে কেউ, তাহলে আমরা তোমাদের না পাশে আছি এবং তোমাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করবো। আর সবথেকে বড় কথা, প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হচ্ছে আমেরিকা একটা অস্ত্র কারখানায় পরিণত হয়ে গেল। এখানে ইউরোপের সমস্ত দেশগুলো ওরা নিজেদের মধ্যে যুদ্ধ করছে, আর আমেরিকা বলছেন যে তোমরা আমাদেরকে পয়সা দাও, আমরা তোমাদেরকে অস্ত্র সরবরাহ করবো, যেটাকে আমরা বলা হতো ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি। ঠিক আছে, ক্যাশ অ্যান্ড ক্যারি।
এই ক্যাশ অ্যান্ড ক্যারি নীতিতে তখন আমেরিকা বিভিন্ন সমস্ত ফ্যাক্টরি যা ছিল যেগুলো বন্ধ হয়ে ওরা কী করলো, সব জায়গাতে অস্ত্র কারখানা তৈরি করে দিল। এবং সেই অস্ত্র কারখানাতে কী করছে ওরা, খালি ইংল্যান্ড, ফ্রান্স অর্থাৎ ইউরোপের সমস্ত দেশগুলোতে প্রচুর পরিমাণে অস্ত্র সরবরাহ করেছে। আজকে আমেরিকার কাছে এত অস্ত্র কেন? ঠিক আছে, তো প্রচুর অস্ত্র কারখানা তখন ওই সময় যা স্থাপন হওয়ার হয়েছে। তো এই ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি অনুসারে প্রচুর পরিমাণে ওরা অস্ত্র সরবরাহ করেছে। এবারে এখন এই দুটো ব্যক্তি দেখছে যদি ইউরোপের সাথে বিজনেস না করতে পারে তাহলে তাদের প্রবলেম আসবে। তখন এই যে জর্জ সি মার্শাল, ইনি ঘোষণা করে ইউরোপের ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রায় 12,000 মিলিয়ন ডলার, 12,000 মিলিয়ন ডলার টাকা মঞ্জুর করে, যে এতগুলো টাকা কি করবে না ইউরোপের দেশগুলোতে সাহায্য করবে। এবং যেখানে ফ্রান্স, তারপর জার্মান, প্রত্যেক দেশের মতোই প্রায় 18টা দেশ আমেরিকার থেকে সাহায্য নেয়। তাহলে এখন এই 18টা দেশ আমেরিকার থেকে যদি এই সাহায্যটা নেয় 12,000 মিলিয়ন ডলার, এই সাহায্যটা থেকে তখন ইউরোপের অধিকাংশ দেশগুলোই কী হয়েছিল না আমেরিকা নির্ভর হয়ে গেছে। ঠিক আছে, আমেরিকার উপর ডিপেন্ড করতে শুরু করে দিয়েছে। আর তারপর ওদের কাছে প্রচুর পরিমাণে সোনার স্টক আছে। ঠিক আছে, আর সোনার বদলে ওরা বন্ড সিস্টেম করেছে, ওই বন্ডটাই এক সময় ডলারে পরিণত হয়েছে। তো এখন পুরো ডলারাইজেশন কেন হলো? কারণ পৃথিবীর প্রায় 70 থেকে 75% সোনা ওদের কাছে চলে গেছে। আজকে আমাদের ভারতবর্ষে সোনার দাম হু করে বাড়ছে, সোনার দাম হু করে বাড়ছে। সোনার দাম বাড়ার কারণ কি? সোনার দাম বাড়ার মূল কারণ হচ্ছে আমেরিকা। কারণ সোনার যাবতীয় স্টক আছে ওদের কাছে, তো ওরা দাম বাড়ালে এটি বাড়বে। কেন আজকে ভারতবর্ষ আস্তে আস্তে ব্রিক্সকে শক্তিশালী করার চেষ্টা করছে? এই আমেরিকাকে শেষ করার জন্য। আমেরিকা শেষ হবেই। আর যদি এই ব্রিক্স শক্তিশালী হয়, আমেরিকা যদি আস্তে আস্তে শেষের দিকে যেতে শুরু করে, তাহলে কিন্তু সমস্যা যেটা দাঁড়াবে, আমেরিকা কাউকে ছেড়ে কথা বলবে না, কাউকে ছাড়বে না। তারা কি করবে না চারিদিকে দেওয়ালির মতন বাজি ফাটাতে স্টার্ট করবে। কারণ ওদের কাছে প্রচুর অস্ত্র স্টক আছে, ওটাই ওদের আরও ক্ষমতা। কারণ ব্যবসায়িক দিক থেকে আমেরিকা যে কোনো মুহূর্তে শেষ হতেই পারে, কিন্তু যেগুলো স্টক আছে ওদের কাছে ওগুলো তো তারা কাজে লাগাবে, তাই না? তো আমেরিকা আজকে ডোনাল্ড ট্রাম্পের কারণে সমস্তভাবেই আমেরিকার বিভিন্ন কোম্পানি, সাধারণ মানুষ তার তো ক্ষয়ক্ষতি হচ্ছে। আর সবথেকে বড় কথা, আমরা রাশিয়ার থেকে তেল কিনছি, আমরা কম দামে পাচ্ছি তাই আমরা কিনছি। এখন আরও একটা জায়গা সবথেকে বেশি তেল যে উৎপাদন হয়, তেল পাওয়া যায়, সেটা হচ্ছে ইরান। ঠিক আছে, তো ইরানের সঙ্গেও আমাদের সম্পর্ক আছে। এই যে কারণে যাতে ভারতের সাথে কেউ সম্পর্ক রাখতে না পারে তার ব্যবস্থা ডোনাল্ড ট্রাম্প করছে আস্তে আস্তে। যে ভারত যদি একবার এদেরকে এদের সঙ্গে হাত মেলায়, তাহলে আমেরিকা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। ব্রিক্সের যে কারেন্সি, এটা মোটামুটি 2029 থেকে 30-এর মধ্যে কনফার্ম হচ্ছে। ঠিক আছে, তো এখন আমাদের কাছে 5টা দেশ আছে: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ঠিক আছে, তো এই 5টা দেশে যদি এখন এই ব্রিক্স কারেন্সি ব্যবহার করতে শুরু করে, তাহলে তারপর কি হবে, আস্তে আস্তে বিভিন্ন দেশ তারা এখানে যুক্ত হবে। এবং যুক্ত হতে হতে মোটামুটি আরও 10 বছর পর 2040 সালে পুরো ডলার একেবারে কমপ্লিটলি শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর সবথেকে বড় কথা, এই যে ব্রিক্সের মধ্যে এই যে সমস্ত প্ল্যান হচ্ছে, এটা সবথেকে বেশি প্ল্যান চায়না। ঠিক আছে, কারণ চায়না দেখিয়ে দিয়েছে এই কদিন আগে যে তাদের সামরিক দিক থেকে কতটা ক্ষমতাশালী তারা। কারণ আমরা আগে জানতাম যে পৃথিবীর মধ্যে সবথেকে আমেরিকা এবং রাশিয়া দুই মেরু। ঠিক আছে, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে তার সঙ্গে চায়না আরও শক্তিশালী। এই জন্যই কী করছে না ব্রিক্স কারেন্সি আনার চেষ্টা করছে, এবং আনার চেষ্টা নয়, 2029 থেকে 30-এর মধ্যে চালু হবেই হবে। আর এই ব্রিক্স কারেন্সি যদি ব্যবসা করা শুরু হয়, আমি একটু আগে বললাম যে 42% জিডিপি এবং বেশিরভাগ জনসংখ্যা, বেশিরভাগ ব্যবসায়ী সমস্ত এই ইন্ডিয়া, চায়নাতে আছে। তো তাহলে আমেরিকা আস্তে আস্তে 2040-এর মধ্যে কমপ্লিটলি শেষ।
এই ব্রিক্স কারেন্সি সম্পর্কে আপনার কি মত অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, জয় হিন্দ।